আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছিলাম গাইবান্ধা জেলার সাদুল্যপুর উপজেলার 7 নং ইদুলপুর ইউনিয়নে কাঁঠাল লক্ষ্মীপুর গ্রামে। তো এখানে মা বাবার দোয়া নার্সারির সৌজন্যে কিন্তু উনি নিজেই চাষাবাদ করেছেন। তো আমি মূলত আজকে এসেছি ভাইয়ের জমিটা একটু দেখার জন্য। তো আসলে উনিও কিন্তু যথেষ্ট সন্তোষ প্রকাশ করলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি শুধু জমির উপর সাইডটা এখন দেখাচ্ছি, কিন্তু একটু ওয়েট করেন, আমি ভিতরে নিয়ে যাব ইনশাল্লাহ। আর আমি আপনাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করব, চ্যানেলটিতে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর লাইক করবেন, শেয়ার করবেন, এবং কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চান এবং কি জানতে চান। আমি অবশ্যই কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়ের একটু পরিচয়টা দেন। আমার বাড়ি গাইবান্ধা জেলা তোমার সাদুল্যপুর থানা, ইদুলপুর ইউনিয়ন, কাঁঠাল লক্ষ্মীপুর। তো আপনি এটা কোন জাতের করলা লাগিয়েছেন? আমি এটা প্লাটন কোম্পানির মোগল লাগাইছেন না? মোগল লাগিয়েছেন। তো তো আপনি কি পর্যন্ত এই গাছের বয়স কতদিন? 62 দিন হচ্ছে। 62 দিন আজকে না? তো 62 দিন এ পর্যন্ত কয়টা হারভেস্ট করেছেন আপনি? না, কেবল প্রথম একটা করছি। সেটা কয়দিন আগে? আজ থেকে 3 দিন আগে। আজ থেকে 3 দিন আগে, অর্থাৎ আপনি তাহলে 59 দিনে আপনি প্রথম হারভেস্ট করলেন। তো যাই হোক, মানে সম্পূর্ণ জমিটাই কি হারভেস্ট করেছিলেন? হ্যাঁ, সম্পূর্ণটাই করছিলাম। মনে করেন আপনার এই জমির পরিমাণ কত এখানে? এখানে তোমার এখন 2 দিনে তুলছিলাম। হ্যাঁ, একদিন হাফ তুলছিলাম, আর 2.5 মন হয়েছে, আর একদিন তুলছিলাম 2 মন 15 কেজি হয়েছিল। 2 মন 15 কেজি, প্রায় 5 মনের কাছাকাছি। হ্যাঁ, এক ধরা কম 5 মন। আচ্ছা, জমির পরিমাণ কতটুক? এটা তোমার 27 শতক। 27 শতাংশ জমির থেকে প্রথম হারভেস্টে আপনি 5 মনের মতো উঠেছেন। 5 মন সম্পূর্ণ না হলেও 5 মনের কাছাকাছি আর কি। 5 কেজি কম। তো তাতে আপনার কাছে প্রথম হারভেস্টের যে আপনি করলেন, তাতে প্রথম হারভেস্টে কি অন্যান্য জাত কি এরকম আসবে এটা মনে করেন আপনি? না না না, সম্ভবই নয়। মানে অন্য জাতের করলা এরকম প্রথম হারভেস্টে এতগুলো করলে আসার কোনো সম্ভাবনা নাই। এই মোগলের মতন আমি অনেকগুলো জাত নিয়ে কাজ করছিলাম। তুমি নিজেও একটা লাচ্ছারি, দেখি অনেক কিছু। হ্যাঁ, দেখানোর পরে এখন বর্তমানে এই করলাটা যে একটা গেটআপ আমি অন্য কোনো কোথাও যা দেখে আসছি, হ্যাঁ, এটার সাথে কোনো তুলনা কেউ দিতে পারবে না। মানে এটার সঙ্গে কোনো প্রকার কোনো দিক দিয়ে ম্যাচিং না? না না, অন্য কোম্পানি এটা দিতে পারবে না। আচ্ছা, আপনি কোন হাটে বিক্রি করছেন? আমি পলাশবাড়ি ধাপের হাটে 2 দিনে বিক্রি করলাম। পলাশবাড়ি ধাপের হাটে 2 দিনই বিক্রি করছেন। কত টাকা মন বিক্রি করলেন আপনি? এটা অন্য করলা বেচতেছে তোমার হলো 15-16, হ্যাঁ, আমি 17 আর 18 করে বিক্রি করছি। 17 আর 18 তে এই যে 200 টাকা করে মন বেশি বিক্রি করলেন, এটার কারণটা কি? না, এটা করলাটা একটু ডিজাইনটা ভালো, হ্যাঁ, আর লাইট গ্রিন, মানে লাইট গ্রিন কালার। হ্যাঁ, আর অন্যান্য করলাগুলো এমনিতে কালচা সাইজ দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আর এটা একটু লাইট গ্রিন, এই জন্য মানুষের যে কোনো চোখে একটু আকর্ষণ লাইট করে। মানে এটা করলাটা দেখলেই মানে আকর্ষণ, হ্যাঁ, যার কারণে পাইকাররা একটু চাহিদাটা বেশি। এটা বলার কিছু নেই, করলাটা তো দেখেই দিস পাচ্ছে করলাটার গেটআপটা কি দেই, এটা অন্য করলার সাথে তুলনাই করতে পারবে নাকি? তো আপনার তো এই করলাগুলো তো তোলার মতো হয়ে গেছে, এগুলো তুলন নাই কেন? এগুলা তুলে নেই, পরশু দিন এসেছি। হ্যাঁ, এখন সেটা চিন্তা করতেছি এখন ফির ছেঁড়া লাগবে। মানে পরশু দিন উঠানোর পরও আপনার এই 2 দিনে এই করলাগুলো এই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তা আশা করা যায় সামনে ফির আমার বৃহস্পতিবার দিক না হলে সোমবার দিনই তুলবো, এই সামনে পরশু দিনই। তো আচ্ছা, আমি আর একটা জিনিস একটু বলতে চাই ভাই, আমার ওষুধ কোম্পানি আছে ভাই, সেটা হলো আমি ওনার সঙ্গে একটু কথা বলবো ওই ব্যাপারে। তো যাই হোক, এখন যে মেইন যে বিষয়টা হলো আপনার এই যে করলাটা আপনি তুললেন, তো এটা আপনি এই যে গাছ দিয়ে এত সুন্দর করে রাখলেন, তো এটা কি ওষুধ আপনি ব্যবহার করেছেন আমি এই ব্যাপারে আপনার কাছ থেকে শুনবো। প্লাস আমার যে আরেকজন ভাই আছে শাহিন ভাই, ওনার কাছ থেকে শুনবো যে আসলে কৃষকদের মানে কি ব্যবহার করলে, এই যে তাপমাত্রার মধ্যে কি ব্যবহার করলে গাছটা লং লাস্টিং হবে, গাছের দীর্ঘস্থায়ী হবে, আমি এই ব্যাপারে ওনার কাছে শুনবো। করলা তেমন কোনো প্রোডাক্ট ব্যবহার করতে হয় না। আপনার মূল কারণ হলো করলার জমিতে বেশিরভাগ এই যে পুরাতন দানাদার যেটা, হ্যাঁ, এটা বেশি ব্যবহার করতে হবে। আর ফলন দিছি হিউমিক,
হ্যাঁ এই ধরনের প্রোডাক্টগুলো বেশি ব্যবহার করছি, করার পরে আর কোনো ওষুধ ব্যবহার করা হয়নি এখন পর্যন্ত। হ্যাঁ তখন সামনে কালকে থেকে হয়তো সম্ভাবনা কিছু করব, তো ইনশাল্লাহ যা হচ্ছে আল্লাহর কাছে খুশি আমি। আচ্ছা, আপনি যে মালচিং দিয়ে করলেন, মালচিং এর আপনি কি কি উপকারিতা পাচ্ছেন এখন বর্তমানে? মালচিং বর্তমান আবহাওয়ার জন্য এটা আমি সবাইকে বলবো, দেশের বাইরে যে কোথাও এই ভিডিওটা দেখো তাকে আমি একটা কথা বলবো, এখন যে কি কৃষক এখন মালচিং সবাই চাষ করো। আচ্ছা, এত লস নেই, লাভ ছাড়া। বুঝতে পারছি। তো আমি একটু আরেক ভাইয়ের সাথে কথা বলবো, উনি পেস্টিসাইড নিয়ে কাজ করেন, তো উনি ভালো একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক। সর্বপ্রথম তাহলে আমি আমার একটু পরিচয়টা দিয়ে নেই। হ্যাঁ, অবশ্যই। আমার নাম মোহাম্মদ শাহিন মিয়া। হ্যাঁ, আমি মার্কেটিং সেলস অফিসার, পদ্মা এগ্রো এক্সপ্রেস, গাইবান্ধা। আসলে আমি আর একটা কথা বলি, সেটা হলো আমি কিন্তু এগ্রিকালচার থেকে লেখাপড়া করছি। আচ্ছা। আর আমি মূলত এই কৃষি এই বিষয়গুলো নিয়ে প্রায় 2 থেকে 2.5 বছর হয় জড়িত, মানে সরাসরি কৃষকের সাথে এবং জমিতে জড়িত, মানে সরজমিনে আপনি কাজ করতেছি। এবং এই ভাই, আমাদের যে ভাইয়ের সাথে আপনারা কথা বললেন, লুলু ভাই, উনি একজন খুব আদর্শ কৃষক এবং উনি মোটামুটি এই কৃষি বিষয়ে ওনারও অনেক ভালো একটা অভিজ্ঞতা আছে। হ্যাঁ, উনি যে আধুনিক পদ্ধতিতে যতগুলো চাষাবাদ উনি সবগুলো করছে। হ্যাঁ, যেমন উনি এটা কিন্তু মালচিং পদ্ধতি অবলম্বন করছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছি। হ্যাঁ, আর হলো ইনি যখন এই জমিতে করলা লাগায়, তখন জমি যখন চাষ দেয়, তখন আমাদের কিছু অনুখাদ্য আছে, ওইগুলো উনি ব্যবহার করছে। যেমন উনি, আপনারা সবাই ওনার মুখ থেকে শুনলেন ফলন, তারপরে হলো আমাদের আছে হিউমিক, পাওয়ার ভিট, এবং খাদ্যে যে আর হলো জমিতে যে আমরা জানি নেমাটোড কৃমি হয়, তার জন্য আমাদের দানাদার আছে কীটনাশক, ওরা টেনজি, টিকোজেনন, ডায়াজেনন গ্রুপের, ওটা উনি ব্যবহার করছে। ওটা আমি কৃষক ভাইদেরকে বলবো, অবশ্যই আপনারা যখন একটা জমিতে কোনো ফসল লাগাবেন, অবশ্যই ওই জমিতে দানাদার ব্যবহার করবেন, মাস্ট বি। যদি আপনারা প্রথমে স্টেপে দানাদার ব্যবহার করেন, তাহলে ওই জমিতে যে পোকার আক্রমণ আছে সবচেয়ে কম হবে, মানে পোকার আক্রমণটা একবারে রোধ হয়ে যাবে, কম হবে, অনেক কম হবে। যখন কেউ ব্যবহার করবে বুঝতে পারবে। আর দ্বিতীয়ত কথা হলো, আমরা জানি নেমাটোড একটা কৃমি, যেটা ফসলের ব্যাপক ক্ষতি করে, এটা হচ্ছে শিকড়ে। আচ্ছা, শিকড়ে আক্রমণ করে। যখন শিকড়ে ঢোকে, আমরা জানি শিকড়ের সাথে গাছটা খাদ্য সংগ্রহ করে, যখন শিকড়ে অ্যাটাক করে, ওই যে খাদ্যটা তখন ওই নেমাটোডটা খায়, খাওয়ার কারণে উপরের দিকে খাদ্যটা আসে না, মানে খাদ্যটা না আসার কারণে গাছের বৃদ্ধিটা ব্যাহত হয়ে যায়। যখন আপনারা এটা থাকবে না, আপনারা যদি দেখাই আপনাদেরকে যে ওনার যে গাছের চেহারাটা আপনারা দেখতে পারেন না, আসলেও দেখতেই পাচ্ছেন। আর হলো দ্বিতীয়ত, ইনি আমাদের তেমন কোনো পোকার ওষুধ ব্যবহার করে নাই, শুধু আমাদের পোকা তেমন কোনো ওষুধ ব্যবহার করেনি। অনেক সময় আমরা জানি যে পাতায় অনেক সময় কোঁকড়ানো ভাব হয়, ছোটো ছোটো যে পোকা আছে, ওটার যে আক্রমণ হয়, ওটার জন্য আমাদের ইমিডাক্লোরোপ্রিডের হিটার আছে, হিটার ব্যবহার করছে। হিটার ব্যবহার করার কারণে এনার পাতার যে আক্রমণ ওটা নাই। আর দ্বিতীয়ত, পোকার জন্য আমাদের উনি ঔষধ ব্যবহার করছে, সেটা হচ্ছে রিকোস্টার। রিকোস্টার আমাদের একটা ঔষধ, ওটা ব্যবহার করার কারণে যে ডগা ছিদ্রকারী এবং ডাল ছিদ্রকারী যে পোকাগুলো আছে, এগুলো পোকার আক্রমণ নাই। আপনাদেরকে আমি যদি দেখাই, ওনার যে ফসল হারভেস্ট অটোমেটিক করছে, আর আপনাদেরকে তো দেখেন, এটা কোনো দাগ বা স্পট বা পোকার যে আক্রমণ নাই না, কেননা উনি যে আমাদের রিকোস্টার যেটা আছে, ওটা ব্যবহার করার কারণে যে ছিদ্রকারী পোকা ওটা কিন্তু নাই, মানে একদম মসৃণ একটা ফল। হ্যাঁ, সে কারণে আমি কৃষক ভাইদেরকে বলবো যে আপনারা সঠিকভাবে, সঠিক পরামর্শ অনুযায়ী, সঠিক সময়ে সঠিক যদি ঔষধ ব্যবহার করেন, ফসলে অবশ্যই ভালো হবে এবং ভালো আপনারা লাভবান হবেন। আচ্ছা, আমি আপনার কাছে আর একটা প্রশ্ন রাখি, সেটা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার অধিক তাপমাত্রার কারণে ফলের সাইজ কিন্তু অনেক সময় ছোট হয়ে আসে। হ্যাঁ, আপনি একটা ভালো কথা বলছেন। আমি এটার জন্য সাজেস্ট করবো আপনাদেরকে, অবশ্যই ওই জমিতে ব্রন এবং জিঙ্ক, এই দুটো যদি আপনারা ব্যবহার করেন, জিঙ্ক এবং বোরন ব্যবহার করলে ফলের যে সাইজ আছে এটা ঠিক হবে এবং তাপমাত্রার যে টেম্পারেচারের যে আছে এটা নিয়ন্ত্রণ হবে। এবং আরেকটা কথা সেই সাথে বলবো, অবশ্যই মাঝে মাঝে ছত্রাকনাশক এটা ব্যবহার করতে হবে। যদি আপনারা ব্যবহার করেন, আমাদের রিকোজেপ আছে, ওইটা যখন ব্যবহার করবেন, তখন দেখা যায় দিনের বেলা যে তার তাপমাত্রা বেশি এবং রাত্রে যে কুয়াশা হয়, এটা ব্যবহার করলে এই সমস্যাটা যেটা হয়, এটার সমস্যা থাকবে না এবং ভালো হবে। ঠিক আছে। আর একটা জিনিস আমি জানতে চাচ্ছি, সেটা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই ফল ছোট হওয়ার কারণে বিশেষ করে দেখা যায় মাটিতে যদি রস না থাকে, রস যদি না থাকে, সেই ক্ষেত্রে কি ফল ছোট বড় হওয়ার কি প্রভাব পড়বে কিনা?
ফল ছোটো বড়ো হওয়ার প্রভাব অনেক ক্ষেত্রে পড়ে, ওভাবেও পড়বে। কেননা এটা আমরা জানি যে এখন যে টেম্পারেচার, খুব রোদ, দেখা যায় রোদের কারণে অনেক সময় রস থাকে না, রস না থাকলে ছোটো বড়ো হয়। সে কারণে আমরা বলবো অবশ্যই আপনারা যে পানি যখন সেচ দিবেন, দিনের বেলা না দিয়ে রাত্রে দেওয়ার একটু চেষ্টা করবেন। রাত্রেবেলা দিলে মানে কি উপকারটা পাওয়া যাবে? রাত্রেবেলা দিলে উপকারটা হবে কি, আমরা যে দিনের বেলা যে টেম্পারেচার, যে তাপমাত্রা, এখন দেখা যায় ওই যে গাছের যে শিকড়গুলো আছে, এই শিকড়ে যখন এখন আমরা এই গরমের ভিতরে আবার যখন আমরা পানি দেবো, তখন ওই শিকড়গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা, তখন মানে হঠাৎ করে মনে হয় গাছ স্টকও করতে পারে। বুঝতে পারছি না, আপনি এই ব্যাপারে আমার পরামর্শটা খুব প্রয়োজন ছিল এবং কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা এটা অবশ্যই স্মরণ রাখবেন। এই তাপমাত্রার মধ্যে হঠাৎ করে যদি পানি যদি গাছের শিকড়ে ঢুকে যায়, শিকড়ে সংস্পর্শে চলে যায়, গাছ কিন্তু হঠাৎ করে স্টক করতে পারে। তো এখন যদি রাত্রের বেলা যদি পানিটা দেওয়া যায়, ওই পানিটা কিন্তু তাপমাত্রা কিন্তু রাত্রে কিন্তু কম থাকে, তার কারণে ওইটা সহনশীল হয়ে যায়, যার কারণে গাছে মানে উপকারী হবে, বরঞ্চ কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অবশ্যই ঠিক আছে ভাই, আপনাকে আমি বলবো আপনারা যারা যে কোনো বিষয়ে যদি আপনারা পরামর্শ পেতে চান বা নিতে চান, আপনারা আমাদের এখানে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। হয়তো বা দেখা যায় এই শেয়ারের কারণে অনেক কৃষক ভাই তাদের যে জমিতে বিভিন্ন সমস্যা হয়, তারা এটা দিয়ে দেখার কারণে তারা ওই সমস্যাটার সমাধান পাবে। এই কারণে আমি আপনাদেরকে সবাইকে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার এবং লাইক দিবেন। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে ভাই, সালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে আপনি সঠিক তথ্য দিয়ে আপনার এই সহমত প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।